মালকিন খুব সুন্দর দেখতে ছিলেন, কিন্তু চাকদের সাথে কোনো কথা বলতেন না। আমি ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। একদিন উনি আমাকে ধরে ফেলেন আর জিজ্ঞেস করেন, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখো? আমি তাকে সত্যি কথাই বলে দিই। আমি বলি যে আমার আপনাকে খুব ভালো লাগে। উনি বলেন, আমাকে যদি তোমার এতই ভালো লাগে তাহলে আমাকে বিয়ে করে নাও। এটা শুনে আমি খুশিতে পাগল হয়ে যাই। তারপর মালকিন আমাকে একটা বড় ঘর নিয়ে যায়। সেই ঘরের ভিতরে ঢুকে আমার গায়ের লোম খারাপ হয়ে যায়, কারণ ভিতরে তো বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। আমার নাম শ্যাম। আমি আমার মায়ের সাথে একটা ছোট গ্রামে থাকতাম। আমি লোকের বাড়িতে কাজ করে নিজের পেট জ্বালাতাম। আমার বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলাম, সেই কারণে মা আমাকে বেশি পড়াতে পারেনি, আর তার জন্য আমি কোনো ভালো চাকরি পাইনি। বাড়িতে আমরা মাত্র দুজন মানুষ ছিলাম, আমি আর আমার মা। আমি গ্রামের চৌধুরী বাড়িতে চাকরি করতাম। মা আমাকে অনেকবার বিয়ে করতে বলেছিল, কিন্তু এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আগে আমি একটা নিজের বাড়ি করতে চাই, তারপরে আমি বিয়ের ব্যাপারে ভাবতে চাই। আমি সেরকম ছেলে নাই যারা বড় হতে না হতেই বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমি মনে করি আগে আমার একটা মেয়ের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে ওঠা উচিত, তারপরেই বিয়ে করা উচিত। আর আমার এখন কারো দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই। আমি যা রোজগার করি তাতে আমি শুধু আমার মায়ের দায়িত্ব নিতে পারব। অন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার এখনো হয়নি। তাই আমি মাকে আমার জন্য মেয়ে দেখতে বারণ করতাম। এতে মা একটু রেগে যেত, কিন্তু তারপর মা বুঝতে পারতেন যে আমি কেন তাকে ভালো করেছি। আমি অনেক বছর ধরে আমার গ্রামে কাজ করছি, কিন্তু চৌধুরীদের বাড়িতে কাজ করি আমি। আমার পারিশ্রমিক ছাড়া আর কিছুই না। ওদের থেকে অন্য কোনো সাহায্য পেতা আমার পারিশ্রমিকের টাকায় তো আমার সংসার চলবে। তাহলে আমি নতুন বাড়ি তৈরি করার টাকা কোথা থেকে পাবো? মাঝে মাঝে মনে হতো স্বপ্নে থেকে যাবে, সেটা কোনোদিনই সত্যি বলে না। চৌধুরীদের বাড়িতে অনেকগুলো কাজের লোক ছিল, তারা সবাই খুশি ছিল, কারণ তারা দুবেলা দুটো খেলে যেত। এর থেকে বেশি তাদের কোনো চাহিদা ছিল না। বড় লোকেদের এতে অনেক লাভ হতো। তারা গরিবদের বিয়ে কম টাকায় অনেক বড় বড় কাজ আছে, আর গরিব লোকেরা সেটা খুশি হয়ে করে দিত। এতে তাদের দোষ নেই। নিজেদের পেট চালানোর জন্য তাদের কিছু করতেই হবে। এমনিতেই চাকরি বেশি, আর থাকলেও একটা অশিক্ষিত লোককে চাকরি দেবে না। তাই তাদের কাছে একটা ছিল যে বড় লোকদের বাড়িতে কম পয়সায় চাকরির কাজ করে, আর বড় লোকরা এটাই শুনে নিত। আমার বাবাও চৌধুরীদের বাড়িতে চাকরির কাজ করত। আমার বাবা মারা যাওয়ার পর সেই কাজটা আমি পেয়েছিলাম। আমি আর বাবা সারা জীবন নিজের হয়ে কাজ করে গেলাম, কিন্তু তার বদলে আমরা কি পেলাম? আমি নিজেদের একটা ভালো বাড়ি। আমার খুব ইচ্ছে করত এখান থেকে দূরে কোথাও চলে যেতে, কিন্তু মা আমাকে বারবার আটকে দিত। মা বলত আমি অল্পতেই সন্তুষ্ট, আমার ছেলে আমার সাথে আছে, এতে আমি খুশি, আমার আর কিছু চাই না। মায়ের এই কথা শুনে আমি আর যেতে পারতাম না। তারপর একদিন এমন একটা ঘটনা যেটাতে আমার সিদ্ধান্ত নেওয়া আরও সহজ। একদিন আমার মায়ের খুব শরীর খারাপ হয়। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বাবু কিছুক্ষণের ওষুধ আর আমার কাছে কত টাকা? আমি চৌধুরী বাবুর কাছে গিয়ে বললাম, আমার এখন কিছু টাকা দরকার, আমার খুব অসুস্থতার জন্য ওষুধ কিনতে হবে। চৌধুরী বাবু টাকা দিয়ে রাজধান। তিনি বলেন, তোমার মায়ের তো অনেক বয়স হয়েছে, তিনি আর বেশিদিন বাঁচবেন, তার পিছনে খরচা করে কি লাভ? থাকে শান্তিতে যেতে দাও। আমি ভাবি কেউ এভাবে তারপর আমার জন্য। আর যখন তারপর আমি ঠিক করি যে আমি আর বাড়িতে কাজ করি, আর এমনিতেও আমার টাকা আমাকে ফেলে দিতে পারি, তাই আমি শহরে যাবার। কিন্তু মা খুশি ছিল। আমার অনেক বোঝানোর পর মা রাজি। মা আমাকে একটা শর্তে শহরে যেতে রাজি। মা বলে যে আমার বন্ধু ঘরে টাকা শুধু হয়ে যাবে, তখনই আমাকে গ্রামে ফিরে আসতে হবে। তখন আমি মাকে বলি, কিন্তু আমি আর গ্রামে ফিরে আসব সেটা ভবিষ্যতের উপর নির্ভর করে। কিন্তু সেই মুহূর্তে মায়ের কথা মেনে নেওয়া ছাড়া আমার সাথে আর সে আমাকে ঠিকানা দিয়েছে, সেই ঠিকানাটা এখনও আমার কাছে রাখা আছে। আমি ঠিক করে শহরে গিয়ে আমি তার কাছে। মায়ের খুব মন খারাপ হচ্ছে, কিন্তু আমি কি করব? আমাকে গ্রামের বাইরে যেতেই হবে। এই গ্রামে পড়ে থাকলে এভাবে কম টাকায় আমাকে, তাই আমরা তাদের হাতে হয়ে থাকি। গ্রামে আমাদের যেসব আত্মীয় স্বজনরা ছিল তাদেরকে আমি বলে যাই যে আমার অনুপস্থিতিতে তারা যেন আমাকে। তারপর আমি যে জিনিসপত্র শহরের জন্য আমি এর আগে কখনো শহরে যাই, তবে হ্যাঁ, আমাদের গ্রামের পাশে একটা ছোট শহর ছিল, সেখানে আমি মাঝে মধ্যে জিনিসপত্র কিনতে যেতাম। আমি পরের দিন একটা বড় শহরে গিয়ে পৌঁছি। আমি আমার বন্ধু ঠিকানাটার সাথে এনেছিলাম, সেই ঠিকানাটা খুঁজতে আমার পুরো দিন লেগে যায়। শেমেশ আমি তার বাড়িতে গিয়ে পৌঁছি, কিন্তু আমি জানি না সে এখনও সেখানে থাকে কিনা। সে যদি সেখানে না থাকে তাহলে আমি কোথায় যাব জানি না। আমি সেই দরজায় গিয়ে কোডিং বেল বাজালাম, আর আমার বন্ধু এসে দরজাটা খুলে সে আমাকে দেখে অবাক হয়ে যায় আর খুশি হয়। সে আমাকে অনেকবার বলেছিল শহরে এসে কাজ করতে, কিন্তু আমি মায়ের জন্য আসতে পারিনি। সে আমাদের গ্রামেরই ছেলে, সে বাড়িতে একাই ছিল না, ওর স্ত্রী আর ছেলে ছিল। তাই আমি বুঝতে পারি যে আমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। আমার বন্ধুর বাড়িতে আমি 3 দিনের বেশি থাকতে পারব না, তাই আমার খুব তাড়াতাড়ি একটা কাজের
আর তাই আমি এটা সাধু বাবার কাছে যাই। সাধু বাবা আমাকে একটা উপায় বলেন, কিন্তু সেটা খুব ভয়। তিনি আমাকে বলেন আমাকে 100 জন ছেলেকে বিয়ে করতে হবে, আর বিয়ের প্রথম রাতেই তাদেরকে আমার একটা কারাগারে বন্দি করে। এরকমটা আমি যদি 100 জনের সাথে করতে পারি তবে আমি আমার স্বামীকে ফিরে পাব। এখন পর্যন্ত আমি 9 জনকে বন্দি করেছি। তুমি 100 নম্বর তোমাকে বিয়ে করে বন্দি করতে পারলে আমার কাজ সব, আর আমি আমার স্বামীকে ফেরত পাব। মালকিনের কথা শুনতে আমার খুব ভয় হয়। আজকালকার দিনে কেউ এসব কুসংস্কারে বিশ্বাস করে। আমার মনে হল যে মালকিন মানসিকভাবে সুস্থ নন, উনার মানসিক চিকিৎসা দরকার। নিজের স্বামীকে হারিয়ে উন্মাদ হয়ে গেছে। আমি বুঝতে পারি যে এখানে বাকি ছেলেগুলো নতুন। আমার মালকিন চেয়ার থেকে উঠে বাইরে চলে যান, আর যাওয়ার আগে আমাকে বলে যান যে তার চলে তুমি আমাকে নিতে আসবে। এই বলে তুমি চলে যাবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কাল বিকেলে যখন আমি কারাগার থেকে ছাড়া পাব তখনই আমি কিছু করতে পারব। এখন আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। অপেক্ষা করতে করতে শেষ। আমি একটা চাকর এসে কারাগারে দরজা খুলে আমাকে বাইরে, আমি বাইরে বেরিয়ে আসি। সেই চাকর তার সাথে নিয়ে যায়, সে একটা নিয়ে যায়। সেই ঘরের ভিতরে ঢুকে আমি দেখি মালকিন সামনেই বসে আছেন। আমাকে দেখে তিনি উঠে আসেন। উনি বলেন খাটের পাশে পোশাক রাখা আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে ঘাটে রাখা আছে। সেটা বিয়ের শেরওয়ানি। মার্কিন ঘর থেকে বেরিয়ে যায়। আমি ঘরের আশেপাশে দেখি কোনো রাস্তা আছে, কোথাও কোনো জানালা বা কিছু আছে, কিন্তু আমি কিছুই খুঁজে পেলাম না। আর দরজাটাও মার্কিন বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে। তাই আমার এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। আমি তা নিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি তৈরি হয়ে বাইরে, আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম। আর যদি আমার সত্যি সত্যি বিয়ে হতো তাহলে আমার মাকে এই দেখে, কিন্তু কে জানে না আমাকে আর কোনোদিন দেখতে পাবে কিনা। কিছুক্ষণ পর আমি দরজা খোলার আওয়াজ পিছনে ধীরে দেখে মার্কিন দাঁড়িয়ে। তিনি আমাকে বলেন পণ্ডিত এসেছেন, তুমি আমার সাথে থাকো। আমি মার্কিনের সাথে একটা বড় হলে বিয়ে হয়েছিলাম। সেখানে আমার বিয়ের সব আয়োজন করা হয়েছে। পণ্ডিতাই বসেছিলেন সেখানে, পণ্ডিতাই আর 3 জন চাকর ছাড়া কেউ ছিল না। আমাদের বিবাহ শুরু হয়ে যায়, কিন্তু বিবাহ সম্পূর্ণ হওয়ার আগেই কেউ একজন এসে থামিয়ে দেয়। তাকে দেখে আমার মালকিনের চেহারার রং পাল্টে যায়। আমার মুখে হাসি ফুটে ওঠে, কারণ যে এসেছে আমাদের বিবাহ আটকাতে সে আমার বন্ধু, যে তার সাথে পুলিশ নিয়ে এসেছে। আমার বন্ধু পুলিশকে বলেছে কিভাবে এই মহিলা গরিব ছেলেদেরকে বিয়ে করেন আর তাদেরকে বিয়ে করে রাখে। পুলিশ এসে ওখানে যারা উপস্থিত ছিল সবাইকে গ্রেফতার করে। আমি পুলিশকে বান্ধর গোপন কারাগারে নিয়ে যাই, যেখানে বাকি সব ছেলেরা বেরিয়ে আছে। পুলিশ সেখানে গিয়ে সেই সব ছেলেদেরকে উদ্ধার করে। পুলিশের সাথে যাওয়ার আগে মালকিন আমাকে জিজ্ঞেস করে এসব কি করে, ওরা খবর পেল কি করে, তুমি কি ওদেরকে খবর দিয়েছ? কিন্তু তুমি এসব কি করে বললে? তুমি বাড়ির বাইরে বেরোনি। এই কথাটা একদম ঠিক, আমি বাড়ির বাইরে এক পাও রাখিনি। কেউ আমার সাথে দেখা করতে আসেনি। তাহলে এসব হলো কি করে? আমি মালকিনকে বলি আমি যেদিন প্রথম এই বাড়িতে আসছিলাম সেদিন আমি রাস্তায় একটা পাবলিক বুথ থেকে আমার মাকে ফোন করে। সেটা দেখে আমার বন্ধু বুঝতে পেরেছিল যে আমার কাছে কোনো ফোন নেই। আমার বন্ধুর কাছে 2টা ফোন ছিল, তাই সে একটা ফোন আমাকে দিয়ে দেয়। সেই ফোনটা সবসময় আমার কাছেই থাকত। আপনি যখন আমাকে কারাগারে নিয়ে বন্ধ করে দিয়েছিলেন তখন আমি কাউকে ফোন করি না, কারণ আমি জানতাম যে তখন ফোন করলে কোনো লাভ হবে না। পুলিশ যদি তখনই বাড়িতে আসতো তাহলে আমাদের কাউকেই খুঁজে পেতাম না, কারণ তখন আমরা কারাগারে ছিলাম। তাই আমি সঠিক সময়ের অপেক্ষায় বসেছিলাম। আপনি যখন আমাকে কারাগার থেকে বের করে আনলেন বিয়ে করার জন্য, তখন আমি সুযোগ বুঝে আমার বন্ধুকে ফোন করে তাকে সব কথা জানাই। আমি তাকে বলেছিলাম এখানে পুলিশ নিয়ে আসতে, গরিব অসহায় ছেলেদের ধরে দিয়ে তাদেরকে বন্দি করে রাখার জন্য মার্কিনে সাজা হয়। তারপর এটাও জানা যায় যে নিজের স্বামীকে হারিয়ে তিনি মানসিক রোগী হয়ে উঠেছিলেন। আদালত বলেন যে ওনাকে শাস্তি দেওয়ার সাথে সাথে উনার চিকিৎসাও উনাকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার আমাকে পুরস্কার দেন। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করে। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।